এসে জড়ো হয়েছে ৪৮ দল মধ্যমণি ফুটবল। এই পৃথিবী নামক গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। ১৯৫৮ সাল থেকে ২০২৬ মাঝখানে প্রায় ৬৮ বছর। এই ৬৮ বছরের পৃথিবী অনেক কিছুই দেখেছে, অনেক কিছুই ঘটে গিয়েছে। তবে এই ৬৮ বছর পর প্রথমবার ফুটবল বিশ্বকাপে দেখা গেল একেবারেই ভিন্ন কিছু। প্রথমবারের মতো বিশ্বকাপের একই ম্যাচটিতে ৪টি ম্যাচই ড্র হয়েছে, যদিও সেটা প্রত্যাশিত ছিল না। স্পেন কেপ ভার্দের ম্যাচটাকে নিয়ে বেশ আলোচনা ছিল। স্পেনের একটা জয় সবাই প্রত্যাশা করেছিল। আগের দিন নবাগত কুরাসাও তারা জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছে। এর পরপরই কেপ ভার্দের একটা হার অনেকের প্রত্যাশিত ছিল, কিন্তু সেটাকে একেবারে উল্টে পাল্টে দিয়েছেন ভজিনহা। আমরা ভজিনহার রেকর্ডগুলো একবার দেখতে চাই। গতকালকের ম্যাচে অনেকগুলো রেকর্ড তার হয়েছে। বিশ্বকাপে একই ম্যাচে অন্তত ৭ সেভ এবং ক্লিন শিটের যে রেকর্ডটা ছিল সেটাও আসছে ভজিনহার কাছ থেকে। এর আগে কেবল ৩ জন এই কাজটা করতে পেরেছেন। গুইলিয়ার্মো ওচোয়া, তিনি ২০১৮ বিশ্বকাপে মেক্সিকোর গোলকিপার। বিশ্বকাপ আসলেই যার নামগুলো সবসময় আলোচনায় থাকে গুইলিয়ার্মো ওচোয়া, তিনি ৯ সেভ করেছিলেন জার্মানির এগেনস্টে। এই বছরে আরেকটি রেকর্ড দেখে গিয়েছে, সেটা হচ্ছে প্যাট্রিক বিচের কাছ থেকে। অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী গোলরক্ষক, তুরস্কের সঙ্গে ম্যাচে তিনি ৮টি সেভ দিয়েছেন। ডেভিড ইপাসি, ব্রাজিলিয়ান ফ্যানদের কাছে খুবই মনে থাকার কথা, ক্যামেরুনের এই গোলরক্ষক, তিনি ব্রাজিলের এগেনস্টে ২০২২ সাল বিশ্বকাপে তিনি 8টি সেভ দিয়েছেন। এবং ভজিনহা স্পেনের বিপক্ষে কেপ ভার্দের এই গোলরক্ষক, তিনি 7টি সেভ দিয়েছেন গতকাল। এর বাইরেও আরও দুটো রেকর্ড আছে ভজিনহার। তিনি প্রথমবার দেখা গেল যে ৪০ বছর বয়সে একজন গোলরক্ষক, তিনি ক্লিন শিট রেখেছেন। বিশ্বকাপের সবচেয়ে বয়সে ক্লিন শিট রাখার যে রেকর্ড, সেটাও তার। আজকের মাঠে এখন মাঠের যে অতিথি আমাদের, তিনি আমাদের সাবেক অধিনায়ক বাংলাদেশ ফুটবলের মামুনুল ইসলাম। ভাইয়া, আপনাকে স্বাগত আপনাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। ভাইয়া, কেপ ভার্দে ম্যাচটাকে নিয়ে যখনই কথা বলবে, স্পেনের সঙ্গে ম্যাচটা, ভজিনহার রেকর্ডটা চলে আসে, 7টা সেভ, ক্লিন শিট, বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে ক্লিন শিট রাখার রেকর্ড। কেমন ছিল ম্যাচটা? নিজে উপভোগ করেছেন নিশ্চিতভাবে। ভজিনহাকে নিয়ে যদি দুটো কথা। আসলে গোলকিপারের দুর্দান্ত সেভে ম্যাচে থাকা তাদের, এবং প্লাস হচ্ছিল নট অনলি গোলকিপার তাদের ডিফেন্ডিং, যে ডিপ ডিফেন্ডিং, সেটা খুব ভালো ছিল। আপনার স্পেন সুযোগ পেয়েছে, বাট স্পেন মিসও করেছে। মিস বলতে সেভ করেছে, যে এরকম ওপেন সুযোগ খুব কম আসছে। ওপেন সুযোগ না, গোলকিপার সেভ করেছে, পেয়েছে, মারছে। হ্যাঁ, সব কিছু মিলে আমার ম্যাচটা দেখে মনে হলো যে স্পেন যে স্টাইলে ফুটবল খেলে, স্পেনের জায়গা থেকে খেলেছে, ওপেন ফুটবল খেলেছে, টিকি টাকা টাচে খেলেছে, উইঙ্গে গেল, ইনসাইডে শুটিং, সব কিছুই স্পেনের ভালো ছিল। অনলি ফর গোল স্কোরিংয়ে তাদের যে নাম্বার 9 নাই, সেটা তার প্রমাণ এগেন এই ম্যাচে দেখা গেল। স্পেনের এই কথাটা যখন আসছে, স্পেনের গতকালকে ম্যাচের পরপরে আমরা যেটা দেখলাম, যে একটা স্ট্যাট আমাদের সামনে চলে আসে, যে স্ট্যাটটা অনুযায়ী দেখা যায় যে ২০২২ সালে তারা লাস্ট গোল পেয়েছিল বিশ্বকাপে, সেটা জাপানের এগেনস্টে। এরপর থেকে প্রায় ২৫০০ পাস তারা খেলেছে। একই সময়ে প্রতিপক্ষের গোলমুখে ৪৯টি শট নিয়েছে, কিন্তু গোল পাচ্ছে না। এই জিনিসটা স্পেনের যেই ব্যাপারটা আছে, এইটা কি অ্যাকচুয়ালি, এটা আমার একটা পার্সোনাল মন্তব্য, সেটা আমি বলে আপনার কাছে আসছি। আমার কাছে মনে হচ্ছে আলভারো মোরাতার যে অনুপস্থিতি, তিনি ডিফেন্ডারকে কিছুটা ট্র্যাক ব্যাক করতে বাধ্য করতেন, কিছুটা সরে আসতে বাধ্য করতেন, উইঙ্গার স্পেস পেত। এবং ২০১৮ বিশ্বকাপের সেটআপে আমরা অলিভিয়ার জিরুট কোনো গোল না পেলেও দেশামের বড় একটা বাজি ছিল জিরুটকে নিয়ে। এই ধরনের একটা স্ট্রাইকারকে স্পেনের জন্য বড় শূন্যতা কিনা? দেখেন, সবসময় তারা ফলস নাইন খেলে অভ্যাস হয়ে গেছে, কারণ তাদের ফিক্স কোনো নাইন নেই। আপনি যেটা মোরাটার কথা বললেন, জিরুটের কথা বললেন, আপনাকে দেখতে হবে যে স্টার্টিং 11-এ স্পেনের 2টা বেস্ট প্লেয়ার ছিল না, ইয়ামালে আর হচ্ছিল রাইট। আপনার এই 2টা বেস্ট প্লেয়ার না থাকাতে প্রবলেমটা কী হয়েছে, 1 ভার্সেস 1 করাটা। তাদের উইংবাররা 1 ভার্সেস 1 করে নেই অনেকটা সময়। যেখানে ইয়ামালে নামার পর যে অ্যাটাকগুলি, ক্রসগুলি, 1 ভার্সেস 1 করার চেষ্টা, ইনজুরিতে আছে বোঝা যায়, বাট এখনও প্রপারলি ওইভাবে ফিট না, তাই প্রেশারটা নেয় নাই। তো এই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, আপনার নাম্বার 9 খুবই ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন, টেক ব্যাক করে ডিফেন্ডারকে নেওয়া, সাইড উইং ব্যাকরা থার্ড ম্যান রান করা বা উইঙ্গার ব্যাক রান করা, ক্রসে মিট করা, এইগুলাতে আপনার নাম্বার 9টা খুবই ইম্পর্টেন্ট। আমি বললাম না, স্পেনের ফুটবলটা, বেস্ট ফুটবলটা খেলেছে। কারণ যেটা করেছে তারা ডিপ ডিফেন্ডিং যেটা করার দরকার, তারা যে স্টাইলে খেলেছে, তারা খুব ডিপ ডিফেন্ডিং করে ব্লক সৃষ্টি করে ওই মাঝখানে
ওপেন কোনো স্পেস তারা ক্রিয়েট করতে দেয় নাই, দ্যাটস ওয়াই কিন্তু গোলটা না আসা। আমি বললাম তো নাম্বার 9 না থাকাটা প্রবলেম হচ্ছে কি ওপেন অনেক সময় ক্রস পেয়েছে কিন্তু ক্রস করছে কিন্তু স্ট্রাইকার ছিল না, পিছ থেকে উইঙ্গাররা এসে বা ওইটা মিট করতে পারে না। এই কারণে আমার ধারণা গোলকিপারও দুর্দান্ত সেফ। ম্যাচটা আসলে দিনটা তাদের ছিল, তারা যে স্টাইলে খেলছে, টেকটিক্যালি তারা যে স্টাইল ফুটবল খেলার ট্রাই করেছে, স্পেনকে গোল না দেওয়ার ক্ষেত্রে বা গোল না করার ক্ষেত্রে যে ডিফেন্ডিং যে কাজটা করেছে এটা তারা সাকসেস হয়েছে। স্পেনের অ্যাটাকিং সাইড দিয়ে তারা সাকসেস হয়নি। আসলে মেন্টালি দিনটা ছিল খুবই, চারটা ম্যাচই ছিল উপভোগ্য এবং চারটা ম্যাচেরই রেজাল্ট আপনি যদি দেখেন খেয়াল করে সবগুলিতে ড্র এবং প্রত্যেকটা ম্যাচ ছিল হাই ইন্টেন্সিটির ম্যাচ এবং প্রত্যেকটা ম্যাচ দেখে মানুষ আই থিঙ্ক সাপোর্টাররা খুব আনন্দিত হয়েছে। আমরা একটু স্পেনের বিপক্ষে যে কেপ ভার্দের যে গোলরক্ষক ভাজিনহা, গতকালকে এক রাতের ব্যবধানে তার ইনস্টাগ্রাম ফলোয়ারগুলো অনেক বেড়ে গিয়েছে, ফুল ওয়ার্ল্ডে তিনি আলোচিত, রেকর্ড করেছেন। আমরা একটু স্পেনের এগেনস্টে ভাজিনহার সেভগুলোকে একবার দেখতে চাই, তাহলে আমরা আপনার কাছ থেকে আরেকটু এই সেভটার কথা কিভাবে এক্সপ্লেইন করবেন? দূরপাল্লার শট আসছিল, সেখান থেকে তিনি সেভটা তো অনেকগুলি করেছে ক্যাপ বাদে। এটা যদি আপনার সাইডে যেত তার জন্য ডিফিকাল্ট ছিল সেভ, এবং সোজা ছিল এবং সে বলের লাইনেই ছিল। দেখেন বলের লাইনে ছিল, দেড়শো সে টাচটা করতে পেরেছে। যদি এক সাইডে যেত সে টাচটা করতে পারতো না। ক্যাপ বাদের গোলকিপার আপনি যেটা বললেন তার দুর্দান্ত কিছু সেভ ছিল যে ম্যাচে, যে একটা গোলকিপার চাইলে একটা টিমকে কিভাবে ম্যাচে রাখতে পারে সেটা তার প্রমাণ। প্রত্যেকটা মানে এই ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা গোলকিপার ছিল দুর্দান্ত পারফর্ম, এখন প্রত্যেকটা গোলকিপার দুর্দান্ত সেভ দিয়ে যাচ্ছে। এই জায়গাটায় কি ফার্স্ট টাচে বলটা রিসিভ করে একটু সময় নিয়ে শট খেলার মতো অপশন ছিল কিনা, যেহেতু যেখানে বলটা রিসিভ করছে না অপশন ছিল না। দেখেন আপনি 5 ডিফেন্ডার, আপনি রাইট ব্ল্যাক ওয়ান দেখেন রাইট ব্যাগের, সে কত তাড়াতাড়ি আসতেছে তার পাশে, যদি সে টাচটা করতো, যদি 1 সেন্টিমিটারও যেত ব্লকটা কিন্তু ডিফেন্ডারের গায়ে লাগতো। এই রিবাউন্ড বলে গোল বেশি হওয়ার রিজনটা হচ্ছিল, রিবাউন্ড বলে গোলকিপার বলেন ডিফেন্ডার বলেন সচরাচর তারা প্রস্তুত থাকে না, খুব তাড়াতাড়ি বল, এবং চলন্ত অবস্থায় বল যখন টাচ করে আপনার ডাবল স্পিডে বাড়ে যায় বলটা। ওকে, আমরা এর পরের সেফটাতে যেতে যাই, সেই জায়গাটাতে আরেকটু ভাজিনহার কৃতিত্বটা আরেকটু বোঝা যায়। যদিও গতকালকে ম্যাচে অবশ্য মার্ক কুকুরিয়া অনেকগুলো চান্স তৈরি করার ট্রাই করেছেন, এটাতে আমরা যেমনটা দেখছিলাম। মার্ক কুকুরিয়াকে কিভাবে রেট করবেন গতকালকের ম্যাচে? দেখেন এই যে টাচ, এটাই গোল হয়ে যাওয়ার কথা, লাক তাদের লাকে ছিল না। এই সফট টাচটা চলে গেছে বার টাচে, বারের পর আবার আসলো, কিন্তু বলটা জাস্ট সে লব তুলে দিল, গোলকিপার তার লাইনে থাকাতে বলটা পেয়েছে। যদি তার লাইনে না থাকতো সে কিন্তু কোনো সময় বলটা পেত না। ফেরান তোরেসকে নিয়ে অনেক কথা হচ্ছে গতকালকের ম্যাচের পর। ফেরান তোরেস অ্যাজ এ সলিড নাম্বার 9 তাকে খেলানোর ট্রাই করেছেন লুইস দে লা ফুয়েন্তে, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? আর তার আগে এই গোলটাতে সেফটার দিকে আরেকবার যেতে চাই, সেকেন্ড সেফটা যেটা ছিল সেটা কিভাবে? ওকে, আমরা এটাতেই থাকি, ফেরান তোরেসের মিসটা করেছে। দেখেন এই টাচেই গোল হয়ে যায়, কিন্তু আমি বললাম না এটা যদি আপনি 10টা মারতে দেন 9টাই গোল হবে, একটা মিস হবে। তার এই জিনিসটা হলো ভাগ্যের ব্যাপার। তার টাচটা দেখেন সফট টাচটা উপরে লাগলো, 21 নম্বর হেড করলো কিন্তু স্লো, এবং তারই পিছনে গোলকিপারের সাইডের পিছনে তার ফেভারের বল। কিন্তু যদি বললাম না তাদের যদি এই লবটা যদি আরেকটু ওই সাইড অ্যাঙ্গেল হইতো তার জন্য ডিফিকাল্ট হতো যাওয়া। ওকে, আমরা থার্ড সেফটা একটু দেখতে যাচ্ছি, থার্ড সেফটাতে একবার যেতে চাই, কর্নার থেকে। দিস ওয়ান বেস্ট সেভ, কারণ হলো এটা আপনি দেখেন হেডে পাওয়ার ছিল না, বাট বল যাচ্ছে কোন লাইনে, একদম অ্যাঙ্গেলের লাইনে। কিছু এটা ছিল আসলে বললাম না, গোলকিপারের মুভমেন্ট দেখেন আপনি, তার দাঁড়ানো, তার বলের দিকে ফেস দেখেন, এবং তার ডান পাশের পাটা দেখবেন, এই দেখেন টাচের পর সে কত কুইক মুভমেন্টে যাচ্ছে দেখেন। দ্যাটস ওয়াই সে বলের দিকে তাকিয়ে আছে, এবং বল দিকে তাকিয়ে থাকে সে লাইনের বলটা সেভ করতে পারছে। সে যদি বলের দিকে না তাকিয়ে থাকতো, ফোকাসটা যদি বলে না থাকতো হেডের লাস্ট মুভমেন্ট পর্যন্ত, এটা গোল হওয়ার সম্ভাবনা থাকে। সেকেন্ড, আমরা প্রায় সময় এই জিনিসটা দেখি যে একটা এখন মডার্ন ফুটবলের বিষয়ে দেখা যায় না, কিছুটা আগে আজ থেকে 1.5-2 দশক আগেও দেখা যেত এই কর্নারের সময়টা দুটো সাইডে দুজন ডিফেন্ডার গার্ড করার ট্রাই করেন। মডার্ন ফুটবল এটা দেখা যায় না। এই ট্যাকটিক্সের চেঞ্জটাকে আপনি কিভাবে দেখেন? আপনি তো অনেকগুলো দিন ফুটবল খেলেছেন, এই ট্যাকটিক্যাল চেঞ্জগুলোকে আসলে দেখেন এখানে ফার্স্ট পুলে আমার ধারণা, ইটস মাই
অবজারভেশন এখানে ফাস্ট বলে কেন সে এই ডিফেন্ডার রাখে নাই, বিকজ অফ সে রাইট ফুটে কর্নার কিক করেছে। যখন লেফট ফুটে কর্নার কিক করবে ওই জায়গাটায় ম্যানটা রাখবে, কারণ ফাস্ট বলে যদি কর্নার কিকটা হয় আপনার যদি ফ্লিক টাচ হয় ওখানেই ফ্লিক টাচটা হবে। আজকে রাইট ফুটে করাতে ওই জায়গাটুকুতে খালি রেখেছে তারা। ভাইয়া এই যখন আমরা এতগুলো কথা বলছি, ভাজিনার কথা যখন আসছে, তখন স্পেনের অ্যাটাক নিয়েও একটা কথা হয়। স্পেনের যে এতগুলো মিডফিল্ডারদের একটা স্বর্গরাজ্য বলা চলে স্পেনকে, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি মিডফিল্ড বেসিস যে খেলছে তারা, তাদের কমপ্লিট খেলাটার ধারাটাই মিডফিল্ডে, কিন্তু সেই হিসেবে ফিনিশার। আমরা ভিসেন্তে দেল বস্কে দেখেছি 2012 ইউরো ফাইনালে প্রপার স্ট্রাইকার ছিল না, কিন্তু সেখানে পরেও তারা গোল করেছে 4টা ফাইনাল ইতালিতে, কিন্তু এই সময়টাই পারছে না। যদিও মিকেল ওয়াইজারবাল তিনি হচ্ছে এই বছর যে বিশ্বকাপ বাছাই পরে স্পেনের হয়ে সবচেয়ে বেশি গোল কন্ট্রিবিউশন করেছেন। এই স্ট্রাইকার সংকটটা স্পেনে কেন, এবং স্পেনের যে স্ট্রাইকার সংকট এটা থেকে অ্যাকচুয়ালি ওই মোরাতা ধরনের একজন স্ট্রাইকারকে স্পেনের জন্য আলটিমেট সমাধান কিনা? আসলে আপনার ওয়ার্ল্ড বিশ্বে যদি স্পেনকে আমরা চ্যাম্পিয়ন ধরি, স্পেনের চ্যাম্পিয়ন ধরাতে আপনি মোরাটাকে নিয়ে তো চ্যাম্পিয়ন দল হয় না। মোরাটার মতো আরও 4-5 জন নাম্বার 9 থাকবে। এখানে হলো প্রচুর উইঙ্গার তাদের, এবং উইঙ্গারগুলো হলো আপনার খুব ফাস্টার এবং খুব পারফর্মার উইঙ্গার। আপনি যদি, আমি বলবো না স্পেন এই ম্যাচে খারাপ খেলছে, আপনিও বলবেন না স্পেনে ধারানো ম্যাচ খেলেছে। গোলকিপারের দুর্দান্ত সেভ এবং ডিফেন্সিভ ব্লকটা তারা দুর্দান্ত করেছে। আপনার এই ম্যাচটা স্পেন জিততে পারে নাই, নাইলে এই ম্যাচটা এই ধরনের হতো না। এখন এটাকে আপনি কাকে সবচেয়ে বেশি সাকসেসফুল বলবেন? এগেনস্ট টিমকে, স্পেনকে না, কারণ স্পেন সেটা তার ফিনিশ করতে পারে নাই। নাম্বার 9 ছাড়া ফলস 9 খেলেও ওয়ার্ল্ড কাপ জিতছে স্পেন। আমি একটা কথা বলেছিলাম লাস্ট এক জায়গায় প্রোগ্রামে, যে স্পেনের ওই টিম ছিল হলো ওয়ান অফ দ্য বেস্ট টিম। তারা জানে কোন ম্যাচ কীভাবে জিততে হয়। এটা হলো খুব ইয়ঙ্গার ফাইটার এবং খুব ফাস্ট তারা। সবচেয়ে বড় বিষয় আমার মনে হয় যে তারা বেস্ট 11টা প্রপারলি, যে 11 তারা খেলে ওই 11টা যদি স্টার্ট করতো তাহলে আমার মনে হয় যে ওই 11 স্টার্ট করলে ম্যাচের ডিফারেন্স থাকতো। কিন্তু 11টা যেটা করেছে ওখানে 3-4 জনই প্লেয়ার নাই। আপনি মিডফিল্ড বলেন, মিডফিল্ড ওয়ান অফ দ্য বেস্ট মিল, রড্রিগো, প্রেড্রো, তাদের আপনার স্বাভাবিক ম্যাচ খেলছে, বেস্ট ম্যাচ খেলছে। কিন্তু হয় কি, যখন আপনার যে দিনটা আপনার হবে না, আপনার 2টা বার টাচ, কাছের বল ডিফেন্সের গায়ে লেগে চলে যাচ্ছে, গোলকিপারের দুর্দান্ত সেভ, আপনার লাস্টে ইয়ামালের ক্রস, ইয়ামাল না পেড্রোনা কারেক্টা ক্রস, স্ট্রাইকার টাচ করলো গোলের বল, কিন্তু ডিফেন্ডারের পা লেগে বাইরে চলে গেল। যে এই ধরনের মিস যখন আপনার এই ধরনের আপনার পজিটিভ জিনিস না হয়, তখন একটা টিমের জন্য এই ধরনের ম্যাচে বড় দেশগুলির জন্য ভেরি ডিফিকাল্ট ম্যাচ উইন করা। মামুন ভাই, আমরা আপনার কাছে আবার আলোচনা আসবো, আরও অনেক ট্যাকটিক্যাল আলো হবে, তবে একটা ব্রেকের টাইম হয়ে গেছে এখন। মাঝে নিচে একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ভাইয়া অনেকটা দিন ফুটবলের সঙ্গে ছিলেন, ফুটবল অ্যানালাইজ করছেন। আমরা একটু গতকালকের যে অন্যান্য ম্যাচগুলো ছিল, আপনি বললেন যে সবগুলো ম্যাচে ড্র ছিল, আমরা সেই গোলগুলো দেখবো। তবে একটা ছোট্ট ডেটা আপনাকে বলে রাখি, 1958 সালের পর 2026 সালে এসে 68 বছরের ব্যবধানে বিশ্বকাপের এক ম্যাচটিতে সবগুলো ম্যাচই ড্র ম্যাচগুলো অনেকের ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেকের ক্ষেত্রে বিরক্তির উদ্রেক ঘটাচ্ছে। তবে ইতালির ফুটবলের ভাষায় হচ্ছে একটা ড্র ম্যাচ হচ্ছে একটা পারফেক্ট ফুটবল ম্যাচ। এতগুলো ড্র ম্যাচ, আপনার অবজারভেশন কি ছিল সবগুলো ম্যাচ দেখা শেষে? ড্র ম্যাচ কখন হয়? ড্র কিন্তু আপনি দেখেন স্পেনের ম্যাচ ড্র হলো, এখানে কি বোরিং এর কোনো খেলা খেলেছে দুটো টিম? না। আপনি নিউজিল্যান্ড ইরানের ম্যাচ দেখেন, এটা কি 2-2 ড্র ছিল? ওইটা কি বোরিং ছিল নাকি? বোরিং ছিল না, না কোনোভাবে না। ফার্স্ট ম্যাচ, টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ, এটা নকআউট সিস্টেম না। আপনি এক ব্লক খেলে ড্র করবেন, পেনাল্টিতে যাবেন, ম্যাচ জয় করবেন, নট লাইক দ্যাট। এখানে আপনাকে পয়েন্ট নিতে হবে, এবং প্রত্যেকটা দেশের ফার্স্ট ম্যাচে যে জিতবে সে অলমোস্ট 70% একটা সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য রেডি থাকবে। এবার তো আরও ইজি 50% রেডি থাকবেন, কারণ আপনার গ্রুপে অনেক গ্রুপে 3 নম্বর টিমটা যাবে, বেস্ট 6। তাহলে আপনাকে এই ফার্স্ট ম্যাচ সবারই ইম্পর্টেন্ট। এখন ইজিপ্ট বেলজিয়াম ম্যাচ দেখেন, তার খেলার কি ইন্টেন্সিটি, খেলার গোলকিপারদের দুর্দান্ত সেভ। আমি নিউজিল্যান্ড ইরানের ম্যাচ দেখে আমার মনে হলো প্রত্যেকটা গোল দেখেন ভিতরে যে 1-2 টাচে যে তারপর ফিনিশ করা, তার মানে ম্যাচের ইন্টেন্সিটি এত বেশি ছিল, আপনি বলতে পারবেন না এগুলো বোরিং ম্যাচ। আর এগুলোর মধ্যে আপনাকে চিন্তা করেন, আপনি এখানে ফার্স্ট ম্যাচ দেখেন স্পেন জিতবে, বাট স্পেনকে রুখে দিল। ইজিপ্ট বেলজিয়াম ফেভারিট ছিল, ইজিপ্ট বেলজিয়ামকে রুখে দিল, ইজিপ্ট ফার্স্ট গোল করলো। ইরান নিউজিল্যান্ডের মধ্যে আপনার নিউজিল্যান্ড
ফেভারিট এবং ইরানের সবচেয়ে বেশি প্রেশার, কারণ তারা একটা দেশ থেকে আরেকটা দেশে এসে একদিনে খেলে আবার চলে যাবে। এই জায়গাগুলিতে আপনি ম্যাচ যদি দেখেন, ম্যাচের বল টেস্টে কোন জায়গায় 65, 70, অনেক সময় 91-এ গোল হচ্ছে, তাইলে আপনাকে লাস্ট পর্যন্ত ফোকাসটা ম্যাচে রাখতে হচ্ছে। উরুগুয়ে সৌদি আরব দেখেন, সৌদি আরব এশিয়ান টিমগুলি খুবই ভালো করতেছে। আপনার প্রত্যেকটি এশিয়ান টিম এখনও পর্যন্ত হারা নেই, সবাই ড্র করেছে, শুধু কোরিয়া আর অস্ট্রেলিয়া জয়লাভ করেছে। আমরা একটু গোলগুলোকে নিয়ে আপনার অ্যানালাইসিসটা আমরা একটু শুনতে আগ্রহী। আমরা ফার্স্ট ইজিপ্টের গোলটা দেখতে চাই। মোহাম্মদ সালাহ অবভিয়াসলি ইজিপ্টের 60% গোলে অবদান রেখেছেন, তারই অ্যাসিস্ট। এই গোলটাকে আপনার পারসেপশন থেকে যদি এটা আসলে দুর্দান্ত গোল। দেখেন গোলকিপারও কোনো সুযোগই দেয় নাই। গোলকিপার যখন ড্রাইভ দিয়েছে তখন বল অলরেডি নেটে, অনেক দূর থেকে লং রেঞ্জের শুট, এবং সে মেইনলি ডিফেন্ডার যদি একটু ক্লোজ করতো তাহলে শুটিংটা সে করতে পারতো না। বাট দেখেন চেক ইন চেক আউট করে বল নিতে আসে, গ্যাপ ছিল দুজন ডিফেন্ডার এবং মিডফিল্ডার ওখানে কোনো ব্লক ছিল না। চেক ইন চেক আউট করে আসার পর দেখেন ও কতটুকু সুযোগ পেয়েছে মাঝখান টুকুতে, কত বড় রেঞ্জ। ডিফেন্ডার ব্লক করেছে কিন্তু অনেক লেটে। সো এটা এটা দুর্দান্ত গোল। এটা বেস্ট 5-এ বা বেস্ট 5-এর মধ্যে একটা গোল এই ওয়ার্ল্ড কাপের মধ্যে। অবভিয়াসলি আমরা একটু এরপর বেলজিয়ামের গোলটা নিয়ে আমরা একটু দেখতে যাই। ইকুয়ালাইজার করেছিল রোমেলু লুকাকুর আরেকটা ক্রস, বেলজিয়ামের সোনালী প্রজন্মের শেষ বিশ্বকাপ এটা। এই গোলটাতে আপনার অবজারভেশন দেখেন, এটা উইং প্লে হয়েছে ফার্স্টে, দেন সেকেন্ড উইং এর স্পেস পেয়েছে, এবং ওই গোলকিপার ডিফেন্সের মধ্যে একটা মাঝখানে গ্যাপ ছিল। উইঙ্গাররা বেশিরভাগ এই ক্রসটাই খুঁজে, যে গোলকিপার আর ডিফেন্ডারের মাঝখানের জায়গাটা। দেখেন নাম্বার 9 স্ট্রাইকার থাকলে কি হয়, হেলদি স্ট্রাইকার লাইক লুকাকু, দুই ডিফেন্ডারের মাঝখানে বডি, সে জাস্ট ওই জায়গাটুকুতে প্রেস করছে, ওর পায়ে লাগে নাই কিন্তু ডিফেন্ডারের পায়ে লেগে গোল হচ্ছে। ওর পায়ে লাগলে আরও আগে গোল হতো অবভিয়াসলি। এবং লুকাকু যে একজন ক্লাস স্ট্রাইকার সেটা বোধহয় প্রমাণ হয়, তার ওজন বেশি, তার ফিটনেস নিয়ে অনেক কথাই হচ্ছিল, বাট লুকাকু যে একজন ক্লাস স্ট্রাইকার সম্ভবত এটা প্রুফ করে। আপনার নাম্বার 9 যারা খেলে, আপনার নাম্বার 9 লুকাকুর বডি হেলদি, বাট ওর এইজও কম ছিল যখন ফার্স্ট আসে, কিন্তু তাকে দেখে মনে হয়তো 30-32 বছরের বয়সে একজন স্ট্রাইকার। খুব স্লো ছিল, বাট ওর যেটা ভালো গুণ যে আপনার ক্রসিংয়ে মিট করা, হেড করা, ডিফেন্ডারে ডিস্টার্ব করা, সবকিছু ছিল। স্পেস খুঁজে নেয়ার বেলায় লুকাকু, ইভেন এই গোলটাতেও মনে হয় তার পজিশনিং সেন্সের একটা কৃতিত্ব আপনি দিবেন। ওই তো বললাম না, ডিফেন্স আর গোলকিপারের যে মাঝখানের ফাঁকটা, খালি জায়গাটি ছিল, বল ওখানে চাললো, লুকাকু যায় শুধু বলে প্রেসটা করলো, সঙ্গে তার ডিফেন্ডারও স্লাইড করলো। স্লাইড করার কারণে কিন্তু দেখেন লুকাকুকে ব্লক করছে ঠিকই, কিন্তু নাম্বার 3 পায়ে লাগে বলটা চলে গেল। আমরা একটু উরুগুয়ে এবং সৌদি আরব ম্যাচের দিকে যদি ফিরতে চাই, সেখানেও এক গোলে ড্র। সেই ম্যাচটাতে অনেকে উরুগুয়েকে এগিয়ে রেখেছিল কিছুটা, কিন্তু আপনার র্যাঙ্কিং দেখে সবকিছু দেখে উরুগুয়ে এগিয়েছিল এই ম্যাচে। সৌদি আরবের ফার্স্ট গোল, গত ওয়ার্ল্ড কাপের সারপ্রাইজ প্যাকেজ, সৌদি আরবের ফার্স্ট গোল কর্নার থেকে। গোলকিপারের ভুলটাই তো মত করে চোখে পড়বে, ফার্নান্দো মুসলেরার মতো একজন অভিজ্ঞ গোলকিপার এখান থেকে এভাবে মিস করবেন। দেখেন, এটা ম্যান মার্কিংয়ের একটা জায়গা ছিল, বল, হ্যাঁ, গোলকিপারের মিস্টেক এটা ছিল 80% মিস্টেক, কারণ এই ধরনের এটা হাতের বল, সে টাচ করে নিতে পারলো না, টাচ করে সামনে চলে আসলো। এটা আসলে যে ফলসে যে গিয়েছে নাম্বার 4, তার কৃতিত্ব সবচেয়ে এখানে বেশি, কেন ফাঁকা জায়গাটার মানে খুব ইজিলি সে ইউজ করতে পেরেছে, এবং সে একেবারে আনমার্কড ছিল। সেটাও একটা মানে উরুগুয়ের জন্য এটা দুর্ভাগ্যজনক, যে উরুগুয়ের মতো ফুটবলিং এই ধরনের গোল সব সময় হবে যখন গোলকিপার সেভ করবে, তখন স্ট্রাইকাররা যাবে। এটাই এই জায়গাটাই স্কোরিং এর ক্ষমতা, তাদের স্কোরের গুণটা বেশি, কারণ এই ধরনের বলে যখন যাবে ডিফেন্ডারের সঙ্গে যাবে, বাট ডিফেন্ডার যাওয়ার সুযোগ ছিল না কোনো। আমরা উরুগুয়ের গোলটা এবার একবার দেখতে চাই। সেখানটায় ইকুয়ালাইজার ছিল তাদের, প্রিটি বিউটিফুল গোল। সিমিলারলি সেম ওয়ান গোলকিপার নিয়ে নিলে পারতো, গোলকিপার পুশ করলো, এবং দুইটা আমি বলবো যে নাইস ক্রস, স্ট্রাইকারের পজিশন ভালো ছিল। দেখেন বিল্ডআপটা খুব চমৎকার ছিল, সব প্লেয়ার আপনার ওইদিকে ওভারলোডে চলে যেয়ে পিছন সাইডটা খালি ছিল। এটা গোলকিপারের হাতের বল, কিন্তু গোলকিপার এটা কেন পুশ করলো আমার জানা, আই থিঙ্ক গোলকিপাররা সেটা বলতে পারবে যে এই ধরনের বল হাতে নেওয়ার বল, সেটা আবার সেই স্ট্রাইকারের উইঙ্গারের দিকে পায়ে দিয়েছে, এবং ফাস্ট বলে গোল। আমরা পরের ম্যাচটাতে যাব। ইরান নিউজিল্যান্ড ম্যাচকে আপনি বলছিলেন যে খুব ইন্টেন্স একটা ম্যাচ ছিল, 4টা গোল হয়েছে এবং বেশ ভালো একটা ফুটবল। তবে ইরানের জন্য তো ম্যাচটা বোধ করে একটু কঠিনও ছিল, তারা যে সিচুয়েশনে খেলছে। আমরা একটু গোলগুলো দেখতে চাই। দেখেন এখানে কি সুন্দর পাসিং ফুটবল খেলে,
1-1 করে ওয়াল করে যাচ্ছে চেস্টে, এবং নাইস গোল, জাস্ট পা দিয়ে লব করে বলি মারা। প্রপার টিম গোল সম্ভবত এটাকেই বলে মামুন ভাই। টুকটাক ওয়ান টাচ টিকি টাকা খেলে সে যেভাবে বলটা বাম পায়ে তুললো, ডান পায়ে মারলো, আমি বলবো যে এই গোলটা ভেরি নাইস গোল ছিল। ক্রিস উডকে এখানটা আমরা দেখলাম যে নাম্বার 9 এবং ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ ভালো সিজনও কাটিয়েছেন তিনি, কিন্তু এই জায়গাটায় ড্রপ ব্যাক করে ম্যাচটাকে বিল্ড আপ করা সম্ভবত এই ক্রিস গোলের উডের অবদান কিন্তু নাম্বার 9 এর। দেখেন বলটা যখন তুলে দিল ও চেস্টে নিচ্ছে, দেখেন 11 গেছে, নাম্বার 9 এ ও চেস্টে নিচ্ছে যখন, ও কিন্তু শুটিং করতে নিচ্ছে কিন্তু টাচটা চলে গেছে তার সতীর্থর কাছে, এবং সে আস্তে লেফট ফুটে লব করলো, রাইট ফুটে শুটিং করলো। হ্যাঁ, ক্রিস উডের মতো ক্লাস স্ট্রাইকারের কাছ থেকে এই ধরনের একটা আশা করাই যায়, এবং অ্যাকচুয়ালি এটা প্রিটি নাইস মুভমেন্ট, মুভমেন্ট, এবং নিউজিল্যান্ড এই গোলটা ডিজার্ভ Good করতে touch. ম্যাচের ওই জায়গাটায়। গুড ওয়াল, গুড টাচ, সবকিছুই তাদের পক্ষে ছিল। দ্যাটস ওয়াই পাসিং। ইরানের গোলটার দিকে আমরা একটু যাব, ইরানের ফার্স্ট গোলটার দিকে আমরা যাব। উইং থেকে অ্যাটাক অ্যাজ ইউজুয়াল। আপনি দেখেন আস্তে করে ওয়ান টাচে যে পাঁচটা করে দিছে, ও যখন ইনসাইডে ঢুকে একটা প্লেয়ার উইঙ্গারে আসে যে গোল করছে, আই থিঙ্ক জি, ওই উইঙ্গারে আসছে নাম্বার 12, ও জাস্ট নাম্বার 9কে স্ট্রাইকারকে দিল, সে পুশ করলো কিন্তু ডিফেন্ডার পা লেগে সেম তার পায়ে চলে আসে। এটাও বেশ ভালো একটা গোল দিতে আমরা, মানে গোলগুলো অন্তত এবার কমিউনিকেশনটা খুব ভালো ছিল, পাসিং কমিউনিকেশন এবং টাচগুলি দেখেন। 23 নাম্বার যখন বল দিছে ওর ফার্স্ট টাচটা দেখেন, এটাতে কিন্তু গোল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল ডিফেন্ডারের পা না লাগলে। এবং সে যখন নাম্বার 23 যখন এই উইং থেকে যখন অ্যাটাক করছিল তার মধ্যে একটা হাঙ্গার ছিল যে এই গোলটাকে পজিশনে যাওয়ার, তার পজিশনটা ভালো ছিল, এবং সে ক্লোজে নাম্বার 5 যদি বডিটা ওপেন করতো তার সে বলটা নাম্বার ডিফেন্ডারই নিয়ে নিতে পারতো, বাট তার বডি ছিল বলের দিকে, ম্যানের দিকে না। আমরা দেখেন নিউজিল্যান্ডের নাম্বার 5 এর বডিটা দেখেন, তার সে বলকে ফলো করছে, তার পিছনে যে ম্যান আছে সে সেটা ফলো করে নাই। আমরা পরের গোলটার দিকে যেতে চাই, নিউজিল্যান্ডের যেটা সেকেন্ড গোল। ওয়ান্স अगेन ক্রিস উড, নাইস পাস, সেম জিনিস, 3 টাচে 3 টাচ 3 টাচ 3 টাচ, মানে অলমোস্ট 3-4 টাচে আপনার ওই জায়গাটুকুতে গোল হয়েছে। এন্ড অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের নাম্বার 9 এর এই ম্যাচের ভূমিকা ছিল খুবই 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 ভালো, তার টাচে দুইটা, তার অ্যাসিস্টে গোল। এবং ক্রিস উডের এই জায়গাটা বেশ চমৎকার ছিল, যদি Nice ক্রিস উড finish. নিজে বল চাচ্ছিলেন, ব্যাক চাচ্ছিলেন, বাট সে ব্যাক দিলেও গোল হতো, সে ব্যাক দিলেও গোল হতো, বাট সৌন্দর্যটা আরো বেশি, গোলটা আরো বেশি সুন্দর দেখা যেত। সুন্দর দেখাতো। আমরা ইরানের ইকুয়ালাইজিং গোলটার দিকে যাব। নাইস ক্রস এক কথার, এবং নাইস ফিনিশ। প্রপার ক্রসিং এর সিনারিও বোধ করি এবং এমনই হয়। এবং নাইস হেডার। অনেক সময় এই সেম হেড ব্রাজিলের ম্যাচে, ব্রাজিল ফার্স্ট ভিনিসিয়াস জুনিয়রের 6 মিনিটের মাঠে ক্রসে হেড মাথা লাগাতে পারে, বাট ইট ইজ দিস অন আর্লি ক্রস। আর্লি ক্রসে ফাঁকা জায়গাটাই ছিল, ডিফেন্ডার 5 নাম্বার তার হেড ফ্লাইট মিস করলো, এবং তার গুড টাচ নাম্বার 8-এর। ইরানের কথা আলাদা করে বলতেই হচ্ছে, তারা যে এই সিচুয়েশনের মাধ্যমে আমেরিকায় গেল, সেখান থেকে 24 ঘন্টা আগে যাচ্ছে, ম্যাচ খেলে বেরিয়ে যেতে হবে, তাদের টিম হোটেলের বাইরে আমরা দেখলাম যে আমেরিকান নাগরিকদের বিক্ষোভ। এইরকম একটা পরিবেশের মধ্যে মাঠে খেলাটাও তো বোধ করে একটা নেতিবাচক প্রভাব পড়বে। দেখেন এটা একটা প্রেশার, এবং তারা এখন যুদ্ধের একটা দেশ, যুদ্ধ করতেছে, এবং এই ধরনের প্রেশারে আপনি ফুটবল খেলা, এই ধরনের প্রেশারে আপনাকে একদিন যেদিন খেলবেন ওই দিন যাবেন, ম্যাচ খেলে আবার ওই দিনই চলে আসবেন, এটা এক ধরনের মেন্টালি আপনাকে ডিপ প্রেশার দেওয়া। বাট এই প্রেশার থেকে, এই প্রেশারটা তাদের যদি স্ট্রেংথ হয়, দেখেন এই ম্যাচও তারা নিজেদেরকে প্রমাণ করেছে যে এটাই স্ট্রেংথ তাদের, এই প্রেশারটাই তাদের। যতই আপনি এই ধরনের প্রেশার ক্রিয়েট করবেন, তারা ওইখান থেকে জয়লাভ করে নিয়ে আসবে। তাই এই স্ট্রেংথটাই তাদের, আমি মনে করি, শক্তির সাইডটা, যে ইরান চাবে না এই ওয়ার্ল্ড কাপে ইউএসএকে জবাব না দিয়ে থাকতে। এটা সম্ভবত ফুটবলের সঙ্গে দেশপ্রেমের একটা যোগাযোগ থাকে অবভিয়াসলি, এবং সবকিছু আপনার দেশপ্রেমের ক্ষেত্রে ফ্ল্যাগ আপনি যখন আপনার ফ্ল্যাগকে অপমান করবেন, আপনি যখন আপনার দেশকে অপমান করবেন, তা আপনি প্রতিশোধটা ওইভাবে নেবেন। এটা রাজনৈতিকভাবে যুদ্ধ, বাট এটার প্রভাব মাঠে বিস্তার করতেছে, এবং এটার ভালো প্রভাবটাই মাঠে আপনি করে দেখাইতে পারবেন, জবাবটা মাঠেই দিতে পারবেন। মামুন ভাই, আমরা আগের ম্যাচগুলো নিয়ে কথা বলছি, সামনে আর্জেন্টিনা ম্যাচ, আমরা সেই আলাপেও যাব, সেখানকে আমরা কিছু ট্যাকটিক্যাল বিশ্লেষণ করব, তবে একটা বিরতির সময় হয়েছে। এখন মাঠে নিয়ে নিচ্ছে আর একটা ছোট্ট বিরতি, ফিরছি ব্রেকের পরেই।
আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুন ভাই, আমরা গত ম্যাচগুলো নিয়ে আলাপ করছি, এবার একটু সামনে তাকাতে চাই। রাতে ম্যাচ আছে, ফ্রান্স সেনেগালের ম্যাচ আছে, ফ্রান্স ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য কন্টেন্ডার। তবে সম্ভবত বাংলাদেশের আসপেক্টে ফ্রান্সকে ছাপিয়ে যে ম্যাচটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সেটা আগামীকাল সকাল 7টায় আর্জেন্টিনা বনাম আলজেরিয়া। এখন পর্যন্ত আর্জেন্টাইন দল নিয়ে অনেকগুলো রিউমার চলছে। 4-3-3-তে খেলাবেন তিনি, নাকি 3-5-2-তে খেলাবেন। প্র্যাকটিস সেশনে কিন্তু লিওনেল স্কালোনি দুটোই অ্যাপ্লাই করেছে, এবং স্কালোনির গত ওয়ার্ল্ড কাপে যেটা আমরা দেখেছি যে ম্যাচের অপোনেন্ট বুঝি তিনি তার ফরমেশন লাস্ট মোমেন্টে ডিসাইড করতেন। কোন ফরমেশনকে আর্জেন্টিনাকে আইডিয়াল মনে হচ্ছে এবারে ওয়ার্ল্ড কাপের জন্য? দেখেন, যখন তার টিমে অনেক বেশি প্লেয়ার থাকে, ধরেন মাল্টিপল প্লেয়ার বলেন বা গুড উইঙ্গার বলেন, গুড মিডফিল্ডার বলেন, ডিফেন্ডিং মিডফিল্ড, টাচিং মিডফিল্ডার, এই ধরনের যখন তার হাতে অনেক প্লেয়ার আছে, দেড়শোই সে ফরমেশন, যে কোনো ফরমেশন চেঞ্জ করে খেলানোর শক্তিটা সে পায় অন্য টিমের, অন্য দেশের টিম দেখে। আমি মনে করি কোন ফরমেশনে খেলাবে এটা ডিপেন্ড করে মেসি খেললে কি করতে পারে। মেসি খেললে 4-2-3-1ও খেলতে পারে, বেশিরভাগ আবার 4-3-3ও খেলতে পারে। মেসি খেললে 4-2-3-1 খেলার সম্ভাবনাটুকু বেশি থাকে। এই যে ব্যাপারটা, আর্জেন্টিনার যে ফরমেশনটাতে আমরা নর্মালি আর্জেন্টিনাকে দেখি যে 4-3-3-তে, আমরা যদি একটু প্রেডিক্টেড 11টাকে যদি আমরা দেখি, যেটা এখন পর্যন্ত প্রেডিক্ট হচ্ছে, লেফট ব্ল্যাকে ফাকুন্দো মেদিনাকে আমরা এক্সপেক্ট করা হচ্ছে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখবেন? ফাকুন্দো মেদিনা যদি লেফটে স্টার্ট করে অ্যান্ড থিয়াগো আলমাদাকে যদি লেফটে স্টার্ট করা হয়, আর্জেন্টিনার বাম প্রান্ত দীর্ঘদিনে ভরসা ছিলেন ডিমারিয়া নেই, রাইট সাইডে লিওনেল মেসি অবভিয়াসলি। থিয়াগো আলমাদার জন্য তো মনে হয় একটা বড় প্রেশার এই ডিমারিয়ার সেই শূন্যতাটা পূরণ করার জন্য। না দেখেন, তার মনে হয় এজ অনেক কম। আই থিঙ্ক প্রেশার চলে যেখানে আপনি এই আমি ওয়ার্ল্ড কাপে যারা খেলতে যায়, ওয়ার্ল্ড কাপে যে দেশগুলি খেলে, তাদের কাছে প্রেশারটা কখন মনে হয় যখন ধরেন আর্জেন্টিনা, যেমন স্পেন বনাম আপনি যার সঙ্গে খেলা হচ্ছে ক্যাপভার্দের জন্য এটা প্রেশার হইতে পারে। বাট এই ধরনের জায়গায় আপনাকে যেখানে যে টিমে মেসি খেলবে, ডেপল বলেন, আপনার রোমারো বলেন, তারপর স্ট্রাইকার লাতো মার্তিনেজ আছে, আনজো ফার্নান্দেস, আপনার মিডফিল্ডার, এদের যে মিডফিল্ডটা আছে, সবাই লিগে পারফর্ম করে এবং সবাই ফাইটার। হ্যাঁ, তারা বলও ভালো, ফাইটও করে, এবং মেন জিনিস হচ্ছিল আপনাকে তারা কাকে ইউজ বেশি করে এটা দেখতে হবে, তার বেস্ট প্লেয়ার কি ইউজ করে। আমি মনে করি না এই ধরনের ম্যাচে আপনার থিয়াগো আলমাদার প্রেশার মনে হবে। তার ফার্স্ট ম্যাচ, সে ইয়ঙ্গার, সে চেষ্টা করবে তার বেস্ট ম্যাচটা খেলার জন্য, কারণ যখনই বেস্ট ম্যাচ খেলবে নেক্সট ম্যাচের জন্য কীভাবে টিম সাজাবে, তো তাদের হেড কোচ মাস্টার মাইন্ডই জানে। এই আর্জেন্টিনার এই সেট আপটা অনেক দিন ধরে কিন্তু একই মিডফিল্ড নিয়ে খেলছে, রদ্রিগো ডিপল, এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এই মিডফিল্ড ট্রায়োটাকে নিয়ে কি বলুন? এবারে ওয়ার্ল্ড কাপে কিন্তু পুরোপুরি মিডফিল্ড নির্ভর। আমরা দেখেছি দক্ষিণ কোরিয়া ম্যাচে পার্থক্য করে দিয়েছেন হিউম্যান বমসান, ব্রাজিল মরক্কো ম্যাচে আইয়ুব বুয়াদিকে আমরা দেখেছি। এর পরবর্তীতে আমরা যে কোনো ম্যাচে মোটামুটি মিডফিল্ডাররাই ডমিনেট করছেন। এই মিডফিল্ডটা নিয়ে আর্জেন্টিনা অ্যাকচুয়ালি কি আরেকটা শিরোপার স্বপ্ন দেখতে পারে কিনা? দেখেন, আপনি ফার্স্টে চিন্তা করে দেখেন, মেসি কয়টা ম্যাচ আর্জেন্টিনা টিমে ওয়ার্ল্ড কাপ জিতার পর কয়টা ম্যাচ খেলে নেয়? তারা মেসিকে ছাড়া কয়টা ম্যাচ খেলছে, মেসিকে তারা কয়টা ম্যাচ সাকসেস হয়েছে? এই জিনিসগুলি যদি আপনি নর্মালি দেখেন, তখন আপনার অবজারভেশনটা খুব ইজি হয়ে যাবে। মেসি ইন করলে শক্তিটা কেমন, মেসি ছাড়া শক্তিটা কেমন বোঝা যায় না। কিন্তু লাস্ট যেটা ব্রাজিলের সঙ্গে তারা ম্যাচ খেলছে মেসি ছাড়া, ওই ম্যাচে কিন্তু বোঝা যায় না যে পেসটা কি, মুভমেন্টটা কি। এখন ডিপেন্ড করে 3 মিডফিল্ডার, আপনি যে বললেন প্রত্যেক এই ওয়ার্ল্ড কাপে মিডফিল্ডাররাই অ্যাভারেজ তৈরি করে দিবে। যখন অ্যাভারেজ তৈরি করে দিবে, আপনাকে বুঝতে হবে মিডফিল্ডারের দুইটা সিস্টেম আছে। একটা হলো বল প্লে করা, কন্ট্রোল করা, সেকেন্ড হলো প্রেসিং করা। প্রেসিংয়ে তারা কি ফিজিক্যালি ফিট এবং ডুয়েট কি তারা জিততে পারে নাকি, সেকেন্ড বল তারা উইন করতে পারে নাকি। এই যে 3 মিডফিল্ডার আপনি বললেন, এখানে কিন্তু 3 জন ফাইটার, আবার 3 জন বল মেকার। ডিপল বাদে কিন্তু আরও 2 জন কিন্তু বল প্লেয়িং খুব
ভালো বল প্লেইং করতে পারে এবং দুর্দান্ত দূর থেকে শুট করে গোল করারও আপনার তাদের অ্যাবিলিটি আছে। তাহলে আপনাকে এই জিনিসগুলি চিন্তা করলে আমি মনে করি ওয়ার্ল্ডের বেস্ট 4টা দেশের বা 5টা দেশের বেস্ট মিডফিল্ডারের মধ্যে তাদের মিডফিল্ডার এবং তাদের উইঙ্গার, যেটা ডিমারিয়ার অভাব বললেন, ডিমারিয়া যদি থাকতো এক ধরনের হতো, ডিমারিয়া নাই বলে আরেক ধরনের চিন্তা। তাহলে আপনাকে এখানে আপনার স্ট্রাইকার, ইন্টার মিলানের ক্যাপ্টেনকে খেলানো হচ্ছে, আর্জেন্টিনার স্ট্রাইকার। তারপর হলো আপনার লাউতারো মার্টিনেজকে যদি আমরা ওপেনিং এ ধরি তাহলে হুলিয়ান আলভারেজ তাদের একটা অপশন থেকে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আলভারেজকে ম্যাচ খেলাবে, কারণ তার স্কোরিং লাস্ট ওয়ার্ল্ড কাপে তার 3-4 গোল, দুর্দান্ত গোল। আমি মনে করি যে আলভারেজের সঙ্গে মেসি বলেন, লাতিও ম্যারেজও সেম। আপনার যদি এখন ডিপেন্ড করে তারা কনফার্মেশনে খেলাবে। আমার ধারণা এখন এগেনস্ট টিমকে, এগেনস্ট দলকে ওইটা চিন্তা করে তারা ম্যাচ নামবে। আর ইনজুরির কোনো সংখ্যা নাই। ইনজুরির যদি সংখ্যা থাকতো তাহলে আপনাকে অন্য একটা প্র্যাকটিস বা অন্য জায়গা থেকে অন্য প্লেয়ারগুলি খেলার সুযোগ থাকতো। লিওনেল মেসিকে আমরা একটা বড় চাপ তার ক্যারিয়ারের পুরোটা সময় নিয়ে যেতে হয়েছে যে তিনি বিশ্বকাপ জিতছেন না, তার হাতে সেই আন্তর্জাতিক ট্রফি নেই। লিওনেল মেসিকে অনেক নির্ভর দিয়ে গেছে। লিওনেল মেসির আরেকটা সবচেয়ে বড় যেটা গোল স্কোরিং এর ব্যাপারে, তার প্লে মেকিং অ্যাবিলিটিটা অনেক বেশি। এবারে ওয়ার্ল্ড কাপে মোটামুটি দেখা গেছে যারা মিড ব্লক করছে এবং লো ব্লক ডিফেন্সে যারা খেলছে তাদেরকে বড় বড় টিমগুলোকে এখন পর্যন্ত আটকে দিয়েছে এবং এশিয়ান টিমগুলো এখন পর্যন্ত আনবিটেন এবারে ওয়ার্ল্ড কাপে ইউরোপ বা লাতিনের দেশগুলোতে। মেসির প্লে মেকিংটা কি এই জায়গাটায়, এই আলজেরিয়ার মতো যারা তারাও একটু লো ব্লক ডিফেন্স খেলে থাকে, মেসির পারফরমেন্সটা কি আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় পার্থক্যদায়ক হয়ে যেতে পারে কিনা? মাসবি যখন লো ব্লক করে তখন লো ব্লকের যে ডিফেন্ডিং লাইনগুলি ভাঙার কাজটাই কিন্তু করে মেসির পাসিং বলেন, মেসির মুভমেন্ট বলেন এবং ডিফেন্ডার মিডফিল্ডার মাঝখানে খালি জায়গাটুকুতে বল রাখার মতো ক্ষমতা কিন্তু লিওনেল মেসির ছাড়া ওইভাবে কারো নাই। নেইমারের ছিল, লিওনেল মেসি আছে, মানে ঠিক ডিফেন্স মিডফিল্ডার মাঝখানের খালি জায়গাগুলিতে এই জায়গাগুলি নেওয়ার মানে মাস্টার মাইন্ড হলো তারাই কিন্তু লো ব্লকটা ভাঙার। এখন আপনি 2022-এর মেসি আর 2026-এর মেসির মধ্যে ডিফারেন্স পাবেন। আপনার 2022-এর মেসির 18-এর মেসির একটা ফিজিক্যালি এবং প্রেসিং দেখলেন, 22 এসে তার ম্যাচুরিটি বা অন্য কিছু দেখলেন, কিন্তু ওই পেসটা তাই নাই। কিন্তু 26 এসে কিন্তু তাকে ওই ধরনের 22-এর মেসিকে আপনি পাবেন না। বাট 22-এর মেসিকে যদি আপনি পান তাহলে ইটস ডেঞ্জার অন্য টিমের জন্য। আর্জেন্টিনার টিমের যে সেট আপটা বলি সেখানটায় ডিফেন্সটা অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি ক্রিশ্চিয়ান রোমেরোকে খুব দুর্দান্ত ছন্দে দেখেছি, এমি মার্টিনেজকে দুর্দান্ত ছন্দে দেখেছি। যদিও ক্রিশ্চিয়ান রোমেরো এবার ইনজুরি প্রবণ একটা মৌসুম কাটিয়েছেন, এমি মার্টিনেজ লাস্টে যে ইউরোপা লিগে ফাইনাল আগে তিনি আঙুল ভেঙেছেন, আঙুল ভাঙার পরেও তিনি ম্যাচটা জিতেছেন। মার্টিনেজ এবং রোমেরো এবং তার সামনে ওতামেন্ডি, ডিফেন্স জুটিটাই তো মানে অ্যালেক্স ফার্গুসনের কথাটাই যদি ধার করে আনি যে অ্যাটাকাররা ম্যাচ জেতায়, ডিফেন্ডাররা আপনাকে শিরোপা জেতায়, এই ডিফেন্সটা নিয়ে আর্জেন্টিনার ডিফেন্সটা নিয়ে আপনার অবজারভেশন? দেখেন, সবসময় ডিফেন্স নিয়ে, আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে কথা হয়। আপনি এমি মার্টিনেজের যে আমি বলবো যে এমি মার্টিনেজ যে আপনি মার্টিনেজের যে কথাটা বলতেছেন, তাদের বেস্ট ডিফেন্ডার, তারপর হলো একটু সিনিয়র ডিফেন্ডার আছে তার টিমের। ডিফেন্ডার নিয়ে তো সবসময় আর্জেন্টিনার প্রবলেমে পড়তো, যে কারণ ফিক্সড তাদের পারফর্মার খুব কম ডিফেন্ডারে। আমি মনে করি যে এখান থেকে আপনার যদি ওকোমেন্ডি বলেন, ওকোমেন্ডি একটু এইজি, একটু লাস্ট ওয়ার্ল্ড কাপে অনেক মিস্টেক ওকোমেন্ডি করেছে, এই ওয়ার্ল্ড কাপে কি সে ওই প্রবলেমটা করবে নাকি? আপনাকে দেখতে হবে যে অ্যাটাকার লাইন যখন আপনাকে, মিডফিল্ড লাইন যখন, অ্যাটাকার লাইন যখন আপনাকে সাকসেসের জায়গায় গোল করিয়ে টিমকে এগিয়ে নিয়ে যাবে, তখন তাদের উপর প্রেশারটা কম বলবে। যখনই গোল আপনি করতে পারবেন না, তখন তাদের ডিফেন্ডিংয়ের প্রেশারে আমি মনে করি আর্জেন্টিনার সবসময়ের মধ্যে টিমের ডিফেন্ডিংটা একটু পুয়ার অন্য দেশের থেকে। আপনি যদি বলেন কাছের দেশগুলিকে দেখেন, আপনি স্পেনকে দেখেন, ফ্রান্সের ডিফেন্ডার দেখেন, জার্মানের ডিফেন্ডার দেখেন, তখন কিন্তু আপনি আর্জেন্টাইন যখন ডিফেন্ড দেখবেন ডিফারেন্স একটা থেকে থাকে। এই জায়গাটাতে বোধ করে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের যে শিরোপা প্রত্যাশীর যে দাবিদার, সেখানটাতেও বোধ করে ডিফেন্সের কারণে পিছিয়ে পড়বে কিছুটা। মানে যদি আপনি ওই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের কাতারে ডিফেন্ডার দেখেন এখন ম্যাচ না যাওয়া পর্যন্ত আপনি কোনো কিছু প্রেডিক্ট করতে পারবেন না, কারণ পারফর্মার এই 90 মিনিটে মাঠে পারফর্ম করে। যদি অ্যাভারেজ যদি আপনি চিন্তা করেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের যাদের দাবিদার তাদের ডিফেন্স লাইন, আর্জেন্টিনার ডিফেন্স লাইন মাস্ট বি, আর্জেন্টিনার ডিফেন্স লাইন তাদের থেকে বেটার না এবং তাদের সমান না, তাদের থেকে কিছুটা নিচে। যদি আবার দেখেন মিডফিল্ডের দিকে দেখেন, স্ট্রাইকারদের দিকে দেখেন, তাহলে 1, 2, 3-এর মধ্যে আর্জেন্টিনার অ্যাটাকার মিডফিল্ডার লাইন দেখতে পাবেন আপনি। আপনি নিজে প্লেয়ার ছিলেন,
পরিসংখ্যান অ্যাকচুয়ালি প্লেয়ারদেরকে কতটা বিব্রত করে? আমরা যদি একটু পরিসংখ্যানের দিক থেকে একটু পেছনে যাই, 2018 বিশ্বকাপে আর্জেন্টিনা আইসল্যান্ডের সঙ্গে উদ্বোধনী ম্যাচে 1-1 গোলে ড্র করেছিল। তারপরে 22 বিশ্বকাপে সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরেছিল। 2014-তে তারা লাস্ট জিতেছিল। দুটো আসরে আর্জেন্টিনার জয় নেই উদ্বোধনী ম্যাচে। এই পরিসংখ্যানগুলো মাঠে, আপনিও তো খেলোয়াড় ছিলেন, পরিসংখ্যানগুলো মাঠে প্লেয়ারদেরকে অ্যাকচুয়ালি কতটা টেন্সড রাখেন? দেখেন, স্টার্টটা যখন ভালো হয় না তখন আপনার জন্য পুরো ওয়ার্ল্ড কাপের সিজনটা ভালো থাকবে। যখন স্টার্টটা ভালো না হয় তখন আপনার কাছে এক ধরনের প্রেশার আসবে। ওই প্রেশার থেকে কামব্যাক করার জন্য আপনার ওই ধরনের প্লেয়ার আপনার টিমে থাকবে নাকি, এটা একটা সিনারি। যে আপনি যখন লাস্ট ওয়ার্ল্ড কাপে সৌদির সঙ্গে 2-1 হারার পর আর্জেন্টিনাকে আপনি কোন রূপে দেখেছেন? পরের ম্যাচ, প্রেশারের ম্যাচ, মেক্সিকোর সঙ্গে ম্যাচ জয়লাভ করলো। তাহলে আপনার যে এই যে কামব্যাক করার মতো আপনার মানে মেন্টালি স্ট্রেন্থ প্লেয়ার আপনার টিমে ছিল, এখনও সেম প্লেয়ার আপনার টিমে আছে। তাহলে আপনার পরিসংখ্যান দেখে কিন্তু পথ চলা যায় না, বাট আপনাকে স্টার্টটা জানি সুন্দর করতে হয়। স্টার্ট সুন্দর করতে আলজেরিয়া তো আসলে ভালো টিম, তারা শারীরিক ফিজিক্যালিভাবে আর্জেন্টিনা থেকে স্ট্রং হবে, বাট টেকনিক্যালি আপনার আর্জেন্টিনা তাদের থেকে ফার বেটার টিম। তাহলে আপনাকে স্টার্টিংটা প্রত্যেকটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের আপনি স্টার্টটা দেখেন ওইরকম ভালো হয় না, 2-1 টিমের ছাড়া, যে জার্মান ছাড়া আর কারো চ্যাম্পিয়ন টিমের স্টার্টটা কিন্তু এখনও ভালো হয় নাই। তাহলে আপনাকে বুঝতে হবে যে স্টার্টটা যদি ভালো হয় আপনার সব কিছু ফ্লো ঠিক থাকবে। স্টার্ট যদি ভালো নয় আপনাকে নেক্সট ম্যাচে আরেকটা প্রেশার নিয়ে মাঠে নামতে হচ্ছে। ভাই আমরা আরও আলোচনায় আসবো, তবে আরও একটা বিরতির সময় হয়ে নিয়েছে। এখন মাঠে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই। দুটো হাই ভোল্টেজ ম্যাচে আজকে দেখব। প্রথমে হচ্ছে সেনেগাল এবং ফ্রান্স, রাত 1টায়। সেনেগাল আফ্রিকান চ্যাম্প, যদিও শেষ পর্যন্ত আফ্রিকান ফুটবলের যারা হর্তাকর্তা তাদের ডিসিশনে মরক্কোকে চ্যাম্প করে, কিন্তু সেনেগাল বেশ স্ট্রং টিম। 2002 সালে সেনেগালের কাছে ফ্রান্সকে হারতে হয়েছিল। 2002 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্রান্স টাইটেলের জন্য অন্যতম দাবিদার। এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশনটা যদি জানাতেন। এটা হাই ভোল্টেজ ম্যাচ। আপনি যদি প্রেডিকশন যদি টিম টু টিম অ্যানালাইসিস করে দেখেন, ফ্রান্স ফার বেটার সেনেগাল থেকে। তো ম্যাচ ডেতে ম্যাচে কী হয় কেউ না, বাট আফ্রিকান টিম স্ট্রং, ফাস্টার, বডি ইউজ করে, তারা বডি ইউজ করে খেলে। এবং তাদের সবচেয়ে বড় বিষয় হলো এই আপনার যদি আফ্রিকান টিমগুলো যদি একটু ব্রেন ইউজ করে খেলে, যদি ফ্রান্সের সঙ্গে আপনার সেনেগাল সেম ইন্টেন্সিটিতে খেলতে যায় প্রবলেমটা পড়তে হবে। কারণ ফ্রান্সের অ্যাটাকিং সাইড মানে সবচেয়ে স্ট্রং সাইড। তাদের যারা মাঠের বাইরে বসে আছে তারা আরেকটা 11 বসে থাকে। এখন ম্যাচের দিন ছাড়া বলা যাবে না, বাট আমি এখানে ফ্রান্স আর সেনেগালের যদি চিন্তা করেন আমি সব কিছু দিয়ে ফ্রান্সকে এগিয়ে রাখবো। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচে আপনার প্রেডিকশনটা? না, গোলের প্রেডিকশন বলতে পারবো না, বাট আর্জেন্টিনা জেতার সম্ভাবনা আছে। সেটা কি মেসি ইফেক্টের কারণে নাকি অন্য কোনো না, আসলে টিম গেম যদি আপনি চিন্তা করেন, বিগত যদি আপনি লাস্ট 4 বছরের পারফর্ম দেখেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর 4 বছর ধরে নাম্বার 1-এ থাকা একটা দেশ, মানে আপনার আপ অ্যান্ড ডাউন না হওয়া, এটা কিন্তু একটা গুড সাইট আর্জেন্টিনার জন্য। যে 4টা বছর আপনি 1 নাম্বার দিয়ে এসে আবার ওয়ার্ল্ড কাপ খেলতেছেন নাম্বার 1 থেকে, এটা কিন্তু আপনার যদি চিন্তা করেন এটা গুড সাইট। এখন টিম গেম হিসেবে আমি মনে করি টিম হিসাবে আর্জেন্টিনা এখন স্ট্রং আছে। তবে আর্জেন্টিনার জন্য একটা দুঃসংবাদ যে নাম্বার 1-এ থেকে কেউ কখনো বিশ্বকাপ জেতেনি। আবারও পরিসংখ্যানের খেলাগুলোকে হয়তো আর্জেন্টিনাকে ভুল প্রমাণ করতে হবে। মানুষ ইসলাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদেরকে এত সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ আপনাকে। এখন জানিয়ে দিব আজকের কুইজ। প্রথমবার লাল ও হলুদ কার্ড ব্যবহার করা হয় কোন বিশ্বকাপে? অপশন এ মেক্সিকো 1970, বি সুইডেন 1958, সি ইংল্যান্ড 1966, ডি স্পেন 1982। উত্তর জানাতে আপনার ফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EKHON স্পেস QZ স্পেস 06। এরপর আপনার সঠিক উত্তর অপশন এ, বি, সি অথবা ডি লিখে পাঠিয়ে দিন। আপনার নাম লিখবেন, সাথে লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। বিজয়ের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার স্টার সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা, কক্সবাজার, ঢাকা বিমান টিকিট। এছাড়াও রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।